2018 সালের পর রাজ্যে 50,000 সরকারি কর্মচারী কমে গেছে, দাবি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মার। রাজ্যে সব সরকারি শূন্য পদ পূরণের দাবি, শূন্য পদের সঠিক তথ্য প্রকাশ, এমজিএন রেগা সহ বিভিন্ন দপ্তরে কাজের সংস্থান, 125তম সংবিধান সংশোধনী বিল, বন সংরক্ষণ সংশোধনী বিল এবং এমন আরো একগুচ্ছ দাবি নিয়ে 11ই জানুয়ারি রাজভবন অভিযান করতে চলেছে গণমুক্তি পরিষদ। বিশেষজ্ঞরা মনে করছেন, দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জনসমর্থন আদায়ে শাসক বিজেপি, আইপিএফটি, তিপ্রামথার পাশাপাশি বিরোধী সিপিএম এবং কংগ্রেসও প্রস্তুতি করছে জোর কদম। এর মধ্যে আগামী 11ই জানুয়ারি জনজাতিদের বিভিন্ন দাবি নিয়ে রাজভবন অভিযানের ডাক দিয়েছে বাম জনজাতি সংগঠন গণমুক্তি পরিষদ। তাই এখন প্রশ্ন জাগে, রাজ্যের নৃগোষ্ঠীদের সার্বিক উন্নয়নে গণমুক্তি পরিষদের বিভিন্ন দাবি কতটা যুক্তিযুক্ত এবং নৃগোষ্ঠীদের কাছে তা কতটা গ্রহণযোগ্য। ট্রাইবাল, জনজাতি, উপজাতি, তিপ্রাসা যে নামেই ডাকা হোক, তাদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি আন্দোলন কতটা প্রভাবিত করছে সহজ সরল নৃগোষ্ঠীদের। শাসক বিজেপির বিরুদ্ধে জিএমপি নেতৃত্বদের যে অভিযোগ, তা নিয়ে কি প্রতিক্রিয়া শাসক দলে, কি বলছেন জনজাতি মোর্চার নেতৃত্বরা, কি বলছে বিজেপি নেতৃত্বরা, তা জানতেই আমাদের আজকের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কেমন আছে পাহাড় এবং কি প্রয়োজন রাজ্যের সিংহভাগ নৃগোষ্ঠীদের, বিশেষ করে এডিসি এলাকার নৃগোষ্ঠীদের, এ বিষয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন এমডিসি তথা প্রদেশ বিজেপি সহ সভাপতি বিমল চাকমা। স্বাগত বিমলবাবু আপনাকে। নমস্কার বিমলবাবু, প্রথমেই আপনাকে যেহেতু পেলাম আমাদের সঙ্গে আজ, আপনার কাছে জানবো যে রাজ্যের গ্রাম পাহাড়ের নৃগোষ্ঠী অংশের মানুষেরা কেমন আছেন? খুবই ভালো, খুবই ভালোতে আছে। আগে যে পরিস্থিতি ছিল শান্তি শৃঙ্খলা পাহাড়ে, সেটা অনেকই ভালো। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে সামাজিক অধিকার, বিশেষ করে একটা জাতি, একটা সম্প্রদায়ে তার সামাজিক অধিকারটা 2018 পরে বিজেপি আসার সাথে সাথে আপনারা দেখেছেন যে সামাজিক অধিকার, বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন অনেক সময় অনেক কিছু কথা বলা হয়, কিন্তু মূলত এই জনজাতির সম্প্রদায়ের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাকে বিজেপি সরকারে আসার সাথে সাথে মোটামুটি সেটাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে সরকারিভাবে। আপনারা অবশ্যই জানেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময়ে উনি আনুষ্ঠানিকভাবে উনি ঘোষণা করেছেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য। এখন সামাজিক অধিকার যেহেতু পেয়েছে, তার জন্য অনেকই ভালো। আচ্ছা, তো আপনার মতে এখন ভালো আছে মানুষ, কারণ বিশেষ করে এই মুহূর্তে আমরা যদি বলতে পারি যে বর্তমান বিজেপির আমলে আপনার কথা অনুযায়ী সামাজিক অধিকার পেয়েছে গ্রাম পাহাড়ের মানুষেরা, গ্রাম পাহাড়ের নৃগোষ্ঠী অংশের মানুষেরা, তার জন্য ভালো আছে। এখন অনেক অভিযোগ করা হয় আপনাদের শাসক দলের বিরুদ্ধে। আমরা একটু জানতে চাইব, 11ই জানুয়ারি রাজ্যে জিএমপি রাজভবন অভিযান করছে একগুচ্ছ দাবি নিয়ে, আপনারা তো অবগত আছেন এবং আপনাদের একটি প্রেস মিটও আমরা আজ দেখেছি। কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার উপজাতিদের চাকুরির সুযোগ থেকে বঞ্চিত করছে। জিএমপির সভাপতি নরেশ জমাতিয়ার অভিযোগ, জিএমপির অভিযোগ বলতে পারে, কি বলবেন? ওনারা যে অভিযোগ করছেন, বিশেষ করে আমি বলবো, ওনারা তো দীর্ঘ সময় পর্যন্ত রাজ্যে এবং এডিসিতে ওনারা ক্ষমতায় ছিলেন। এডিসিতে ওনারা কতজনকে নিয়োগ করেছেন? 90 থেকে 95। হরিনাথ দেববর্মার নেতৃত্বে যেই এডিসি প্রশাসন ছিল, ওই সময়ে যত কর্মচারী নিয়োগ হয়েছে, এরপরে তো নিয়োগ হয় নাই। আমি এডিসির প্রসঙ্গটা বলছি। এরপরে রাজ্যেও দেখুন প্রমোশনের ক্ষেত্রে তারা রেখে দিয়েছে। এখন আমাদের সরকার সেটাতে অ্যাডহক ভিত্তিতে হোক একটা প্রমোশনের ব্যবস্থা করেছে। তাছাড়া আপনি দেখেন, আমি ওই টিপিএসসি বোর্ডের সাথে কথা বলছিলাম,
ওইখানে প্রায় ওনারা বলছিলেন, ধনঞ্জয় দেববর্মা উনি টিপিএসসির মেম্বার থাকা গেলেন, আমাকে একজন বললো, আরে দেখুন হিসাবটা 35%-এর উপরে টিপিএসসির মাধ্যমে, যেখানে 31% নিয়োগ হওয়ার কথা না, জনসংখ্যার উপরের ভিত্তিতে 31% এসটি রিজার্ভেশন, সেই জায়গাটা বলতে 35% অ্যাকসেপ্ট করেছে। এগুলো দেখুন। আর কর্মচারী নিয়োগের এরপরে দেখুন নাম নেই, কলেজ শিক্ষক। এই যে ল্যাঙ্গুয়েজের কথা বলছে, তো আপনি দেখবেন ওই আমাদের মাননীয় ওই যে রতনলাল নাথ, উনি এডুকেশন মিনিস্টার থাকাকালীন 2022-এ 22টা আমাদের ডিগ্রি কলেজ আছে। 22টা ডিগ্রি কলেজের মধ্যে ওইখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ককবরক ল্যাঙ্গুয়েজের উপর নিয়োগ করা হয়েছে। অথচ তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও সেই খোটা যে এইটা কিন্তু তারা ফিল আপ করে নাই। আচ্ছা, হ্যাঁ, ইভেন আপনি লক্ষ্য করবেন 22টা ডিগ্রি কলেজে সম্ভবত 4 জন নিয়োগ করা সম্ভব হয় নাই, বাকি 17 জন নিয়োগ হয়েছে। কেন হয় নাই? এসসি রিজার্ভেশন, সেটা তো তুমি ফিল আপ করতে পারে না এসটি থেকে, কিন্তু জেনারেল কোটায় এসটিরা সেটা পেয়েছে। আচ্ছা, টোটাল 22 জনের মধ্যে 17 জন নিয়োগ হয়ে যায়, সবাই এসটি। ওকে, সবাই এসটি। এখন দেখুন না, তারা বলছে আবার এখন জিএমপি বলছে যে 2018 সালের পর থেকে, যখন থেকে বিজেপি আইপিএফটি সরকার এবং পরে তিপ্রামথাও সরকারে যোগ দিয়েছে, বিগত প্রায় 7 বছরে 50,000-এরও বেশি সরকারি চাকরির পদ ফাঁকা হয়ে গেছে, কমে গেছে। আগে যখন 2018 যখন বামফ্রন্ট সরকার ছিল, শেষ বেলায় প্রায় 1,65,000-এর মতো সরকারি চাকরি ছিল, এখন 1,02,3-এর মধ্যে দাঁড়িয়ে গেছে। ওনারা যে ওনাদের জবাবটা, আমি এই তো একটু আগে বললাম যে আপনারা দেখুন না, আপনারাই তো বহু নিউজ করেছেন, হ্যাঁ, এই সরকারের মধ্যে কতজন নিয়োগ করা হয়েছে। ধারাবাহিকভাবে এটা প্রক্রিয়াটা চলছে, ধারাবাহিকভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি দেখেছি বহু আপনাদের নিউজ হয়েছে। এটা এখন ওনারা বলছেন যে সব ধরনের যে শূন্য পদগুলো আছে সেগুলো পূরণ করতে হবে, ওনাদের দাবি, এবং এই দাবি নিয়ে ওরা মহামান্য রাজ্যপালের কাছে যাচ্ছে। কিছুদিন আগে তো বিভিন্ন ডিপার্টমেন্টের ক্যাবিনেট ডিসিশনে বের হয়েছে, একসাথে তো হাজারে হাজার নেওয়া যাবে না, 300 700 করে তো কন্টিনিউ চলছে। এই যে গত কিছুদিন আগে ক্যাবিনেট ডিসিশনে আপনাদের মাধ্যমে নিউজ হয়েছে, এটা মুখ্যমন্ত্রী বলেছেন এখন অব্দি 13,000-এর উপর চাকরি হয়েছে, সরকারি চাকরি হয়েছে, আরো হবে। ওকে, এখন ওনারা বলছেন যে সব ধরনের শূন্যপদ পূরণ করতে হবে, এবং পাশাপাশি সরকারি, কর্পোরেট এবং আউটসোর্সিং এও এসটিদের যে রিজার্ভেশন সেটা সংরক্ষিত রাখতে হবে, এবং সেই অনুপাতে কিন্তু চাকরি প্রদান করতে হবে, এবং ইভেন কি কর্পোরেট সেক্টরেও, বেসরকারি সংস্থাগুলোতেও কিন্তু এই জায়গাটা মেনটেন করতে হবে। এটা তো চলছেই, বেসরকারি জায়গাতেও চলছে। তো এখানে বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু বিজেপি সরকার সব জায়গাতেই এখানে রিজার্ভেশনটা ফলো করতেছে। আচ্ছা, ওকে, আমরা যদি অন্য বিষয়ে প্রসঙ্গে আসি, দর্শক বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন যে 11ই জানুয়ারি 2025 রাজভবন অভিযান করবে জানিয়েছে জিএমপি, এবং জিএমপি একগুচ্ছ দাবি নিয়ে সেই রাজভবন অভিযান করবে। তাদের আরো একটি দাবির মধ্যে আছে রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো, যদিও 1 ডিসেম্বর একটি দিল্লিতে তাদের একটি কনভেনশন হয়, সেখানে থেকে এই ধরনের দাবি ওঠে যে রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো বেসরকারিকরণ করা যাবে না। এমজিএন রেগা নিয়ে অনেক অভিযোগ রয়েছে তাদের, যে বলছেন যে 20 থেকে 22 দিন বা অন অ্যান অ্যাভারেজ দেখা যায় যে 42 দিন, 40-42 দিন কাজ হয়েছে। আবার ওদিক থেকে বলছেন যে বিজেপির করেন বা বিজেপির সমর্থন যারা করছেন বা শাসক দলের সমর্থক যারা, তাদের হয়তো গড়ে আরো কিছুদিন বেশি কাজ পেয়েছে, এই ধরনের অভিযোগ করছেন ওনারা। তো গ্রাম পাহাড়ে কাজের অভাব আছে কিনা এই মুহূর্তে? গ্রাম পাহাড়ে তারা যে রেগার কথা বলছে না, আমরা তো আমি কিছুদিন আগেও কতগুলো জায়গাতে আমি ভিজিট করেছি নিজেই স্বয়ং। গ্রাম পাহাড়ে সব জায়গাতে কাজকর্ম চলছে, আপনার ব্লকের রেগার মাধ্যমে চলছে, সরকারিভাবেও বিভিন্নভাবে কাজকর্ম চলছে। তাহলে অভাবের তো কোথায় তারা অভাব দেখছেন? অনেকেই বলছেন, অভিযোগ করছেন যে যেমন সন্তান বিক্রির অভিযোগও উঠে আসে, কখনো কখনো যে বনের আলু এখনো খাচ্ছে নিগোষ্ঠী মানুষেরা, এই অভিযোগ উঠে আসে। রেশন কার্ড কোথাও বন্ধক রেখে সেখান থেকে টাকা নিয়ে তারপর খাচ্ছেন। তারা কি এরকম কোনো প্রমাণ দিতে পারবে?
এরকম ওই সন্তান বিক্রি হয়েছে, অমুক হয়েছে, আমরা শুনতাম আপনাদের মাধ্যমে, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন ওই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বের হতো তাদের শাসনের সময়ে। আপনার ওই যে দুর্গম এই যে সামনু, মানিকপুর, এই যে থালছড়া, গোবিন্দবাড়ি, এই সমস্ত জায়গাতে হতো। এখন কোথায় হচ্ছে বলুক না, তারা প্রমাণ দেখ না। আচ্ছা, সবগুলি তাহলে অভিযোগ আপনি বলছেন। আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় বিমল বাবু, যেটা উত্থাপন করা হয়েছে এবং যে অভিযোগ আনছে, যেটা হচ্ছে যে বন অধিকার আইন, বন সংরক্ষণ সংশোধনী বিল এনেছে এবং সরকার এই বিল বাতিলের দাবি উঠেছে। এখন বলা হচ্ছে, জিএমপি থেকে বলেছে যে এই নতুন এই সংরক্ষণী আইনে যদি বিল যদি পাশ হয়, তাহলে আন্তর্জাতিক সীমানা থেকে 100 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের বনের উপর কোনো অধিকার থাকবে না। তাহলে যদি এই আইন যদি পাস হয়, তাহলে ত্রিপুরা রাজ্যে তো সব দিক থেকেই আন্তর্জাতিক, অল্প একটু জায়গা বাদ দিলে সব দিক থেকেই আন্তর্জাতিক সীমান্ত, এবং 100 কিলোমিটার মানে ত্রিপুরা রাজ্যের এই প্রান্ত থেকে ওই প্রান্ত হয়ে যাবে। তাহলে তো ত্রিপুরার একজন মানুষও বনের অধিকার পাবেন না। তাহলে এই যে কথাটা বলছেন, এটা হচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গ এবং জাতীয় নিরাপত্তার ব্যাপার আছে। এখন জাতীয় নিরাপত্তাকে চিন্তা করেই যারা এক্সপার্ট আছেন, তারা সেই চিন্তা ভাবনা করে এটা করেছেন। তারা আরো এটা তো আছে। এরপরে দেখুন, ওই তারা তাহলে বলুক যে জাতীয় নিরাপত্তাটা জলাঞ্জলি দিয়ে যা বাদ দেওয়া হোক, কিন্তু এখানে তো জাতীয় নিরাপত্তার ব্যাপার আছে, বুঝলেন না? এই যে আপনারা যে বললেন না, ওই যে কিনা বিএসএফ এবং বাংলাদেশিদের মধ্যে যে হয়েছে, এটা থাকা দরকার। আমি যেটা মনে করি, যারা অভিজ্ঞ, এটা কিন্তু ওই সরকারের মধ্যেও তো সরকারকে অ্যাডভাইস করার জন্য জাতীয় নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, তা তো অ্যাডভাইস করে থাকেন। কাজে আমি মনে করি এটা যুক্তিসঙ্গত। আচ্ছা, তো জিএমপি বলছে তাহলে বন অধিকার থেকে বঞ্চিত হবে। বনের অধিকার থেকে কিভাবে বঞ্চিত হবে? বনের অধিকার থেকে কেন বঞ্চিত হবে? পাট্টা দেওয়া যাবে না, এটা তো আপনি ইন্টারন্যাশনাল বর্ডারের কথা বলছে। বাকি যেগুলোতে এটা তো বিভ্রান্তি করার চেষ্টা করছে বলছে, ত্রিপুরাতে বলছে। আমি শুনেছি গ্রাম পাহাড়ে বলছে এই বিলটা যদি হয়, এই বিলটা হলে পরে যেই পাট্টা যে দেওয়া হচ্ছে এটা দেওয়া হবে না, এবং যারা আপনারা পাট্টা পেয়েছেন তাদের ওইটা বাতিল করা হবে। একটা বিভ্রান্তি জনজাতির মধ্যে তৈরি করা হচ্ছে, কিন্তু এটা তো আন্তর্জাতিক সীমানার উপরে বলছে। এবং ধরুন আবার আপনি কিনা ধরেন আপনি কোন ন্যাশনাল হাইওয়ে যখন করবে, আমি তারা অভিযোগটা পড়ার পর আমি দেখেছি, বিলটা পড়ে দেখেছি। আচ্ছা, মানে না, এখানে মানুষের একটু জানার প্রয়োজন রয়েছে যে তাহলে যারা পাট্টা পেয়েছিল তাদের পাট্টা, অনেকেই মানে আতঙ্কিত আছেন, আশঙ্কিত আছেন যে পাট্টা বাতিল হয়ে যাবে কিনা, বা কেননা ত্রিপুরা আন্তর্জাতিক সীমান্ত থেকে ত্রিপুরার যে কোনো প্রান্তে যান আপনি, আন্তর্জাতিক সীমানা থেকে 100 কিলোমিটার ভেতরে আপনি ধরুন এই যে খড়বুক শিলাচুরি থেকে আরম্ভ করে এইদিকে কিনা রৈসাবাড়ি থেকে আরম্ভ করে, আমার তো প্রচুর এখানে জায়গা রয়েছে আবার। আচ্ছা, এখানে যদি আপনি যদি ওই সমস্ত জায়গাতে যান, আমার একবার মানে ওই আমরা অশোক দেব বর্মা সহ রৈসাবাড়ি হয়ে ওই শর্টকাট ওইদিকে একদম বর্ডার রোড দিয়ে যাওয়ার সময় এমন অবস্থা হয়েছে, গাড়ি নষ্ট। তখন আমার নিজেরও উপলব্ধি হয়েছে, এখন তারা যে প্রসঙ্গ তুলছে, কাজে ওইখানে জাতীয় নিরাপত্তার জন্য ওইখানে প্রচুর জঙ্গল রয়েছে আবার। তাহলে কেন যে হবে? আপনি এখান থেকে ধরুন না, এই যে রৈসাবাড়ি থেকে আরম্ভ করে শিলাচুর থেকে এই যে বর্ডার এলাকা, হ্যাঁ, থালছড়া, গোবিন্দবাড়ি থেকে আরম্ভ করে এই যে আপনার ভান্ডারিমা, সীমানাপুর থেকে আরম্ভ করে ওইদিকে একদম মিজোরাম হয়ে, তাহলে আমি তো মিজোরামের সাউথ মিজোরাম, যেটা দেমাগিরি কয়, আপনার তো এই হচ্ছে কর্ণফুলী নদী, কর্ণফুলী নদীর দিকে ওই জায়গাগুলা এত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এগুলা হয়তো জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এখন এটা যদি প্রয়োজন হয়, তাহলে বিমল বাবু এই যে এগুলো সবগুলো এলাকাগুলো তো এডিসি এলাকার মধ্যেই ম্যাক্সিমাম, সিংহভাগ তো এডিসি এলাকার মধ্যেই পড়বে। এখন ধরুন তারা যেভাবে ভয়ভীতিটা ঢুকাচ্ছে না, আমার যদি 100 কিলোমিটার যেতে ওই যেটা বাউন্ডারি বাদ দিয়ে তো আমার অনেক জায়গা আছে, তো আচ্ছা অসুবিধা নেই তো, কিন্তু আমার দেখতে হবে জাতীয় নিরাপত্তা। দেশ যদি শান্তিতে না থাকে, আপনি তো ঘুমাতে পারতেন না, শান্তিতে থাকতে পারতেন না। আচ্ছা, কাজে এই নিরাপত্তার কারণে আমি মনে করি এটা দরকার। ওকে, আমাদের এখানে একটু এই আইনটা নিয়ে আরো একটু গভীরে আলোচনা করা অবশ্যই প্রয়োজন, কারণ
যে 100 কিলোমিটারের কথা বলা হচ্ছে, আন্তর্জাতিক সীমানা থেকে 100 কিলোমিটার বলতে আমরা আন্তর্জাতিক সীমানার 100 কিলোমিটার ধরছি, নাকি আন্তর্জাতিক সীমানা থেকে আমার রাজ্যের ভেতরে বা দেশের ভেতরে 100 কিলোমিটার ধরা হচ্ছে? সেটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। যদি এমনটাই হয় যে সীমান্ত থেকে 100 কিলোমিটার, সীমান্তের 100 কিলোমিটার হলে তাহলে একটা অন্য ব্যাপার, কিন্তু সীমান্ত থেকে যদি 100 কিলোমিটার হয় তাহলে ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গা থেকে 100 কিলোমিটার কিন্তু হবে না, কারণ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 100 কিলোমিটার রয়েছে। এখন আন্তর্জাতিক সীমানার এই বিষয়টা তো অবশ্যই একটু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, তবে তাদের অনেকগুলো দাবির মধ্যে ভিলেজ কমিটি নির্বাচনের দাবিও উঠছে। ভিলেজ কমিটির দাবি করছে জিএমপি। ভিলেজ কমিটি নির্বাচন আসন্ন বলেও কিন্তু রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে, সেটা আমরা দেখছি। বিভিন্ন দল, আপনাদের দলও করছে, বিভিন্ন দলও কিন্তু রাজনৈতিক তৎপরতা করছে। ভিলেজ কমিটির নির্বাচনটা কোন জায়গায় সমস্যা হচ্ছে, কেন করানো যাচ্ছে না বিমল বাবু? ভিলেজ কমিটির নির্বাচনটা প্রথম আমি বলি, ধরুন গ্রাম পঞ্চায়েত আছে আমাদের, ছিল 591টা, কিন্তু এটা প্রত্যেক 10 বছর অন্তর অন্তর এটা জনসংখ্যা তো বাড়ে, তো সেই হিসাবে হয়তো গাঁও পঞ্চায়েত বৃদ্ধি হয় বা আসন সংখ্যা বৃদ্ধি হয়, এটা করে। কিন্তু 591 থেকে 600-এর উপরে হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত। ঠিক তদ্রূপ এডিসিরও কিন্তু এটা দরকার, কারণ রাজ্যে যেহেতু হয়েছে এডিসিরও হবে। এডিসির এমন কিছু মানে প্রপার সাইটে যে ভিলেজ কমিটিগুলো আছে, ধরেন পপুলেশন 8,000 9,000 পপুলেশন এরকম আছে, কাজে এডিসিরও এটা এডিসি অ্যাডমিনিস্ট্রেশন দেখছে যে এই ভিলেজ কমিটিগুলো আরো বাড়ানি, এটা একটা ব্যাপার আছে। আরো একটা কারণ আছে, আপনারা দেখেছেন বোধহয় ওই নির্বাচন স্টেট ইলেকশন কমিশনের এখানে ওই ত্রিপুরামোটার তরফ থেকেও ওরাও একটা মেমোরেন্ডাম সাবমিট করেছেন। কারণটা হচ্ছে প্রথম অবস্থায় কেউ লক্ষ্য করে নাই, শেষ পর্যন্ত যখন ব্রু শরণার্থী যারা আছে তারা দাবি করলো যে আমরা প্রত্যেকটা এক একটা ক্যাম্পে 300 400 500 পরিবার আছে, একদম, তাহলে আমাদের কেন আলাদা করে ভিলেজ কমিটি হবে না? হ্যাঁ, আমার সাথে ওনারা আলাপ আলোচনা করেছেন এবং আমিও এডিসি প্রশাসনের সাথে কথা বলেছি, এবং এডিসি প্রশাসনের তরফ থেকেও বোধহয় ভূবাগ্রা প্রদ্যুৎজির নেতৃত্বে তারা স্টেট ইলেকশন কমিশনের এখানে গিয়েছেন। এখন তাদেরও যদি আলাদা করে যে করতে হয়, কারণ একটা নিয়ম আছে, এটা কিন্তু আপনার সমস্ত কিছু কনস্টিটুয়েন্সি ডেলিমিটেশন, ওয়ার্ড ডেলিমিটেশন, এটা হবে ওয়ার্ড ডেলিমিটেশন, কনস্টিটুয়েন্সি মানে ওয়ার্ড ডেলিমিটেশন, হয়তো সিঙ্গেল ওয়ার্ড থাকবে, ডাবল সিট থাকবে এক একটা ওয়ার্ডে। তো এগুলা করার দায়িত্ব হচ্ছে এডিসি প্রশাসনের। তারা এখান থেকে সবকিছু করলে তারপরে স্টেট ইলেকশন কমিশনের দায়িত্বটা হচ্ছে নির্বাচনটা করিয়ে দেওয়া, বাকিটা সব তাদের। এখন তারা যদি কমপ্লিট করতে পারে। এখন প্রশ্নটা সেখানে উঠছে, এডিসি প্রশাসন কি সত্যি চাইছে যে ভিলেজ কমিটি নির্বাচন হোক? অনেকেই বলছেন যে এতদিন হয়ে গেছে, আসলে এডিসি প্রশাসনেরই সদিচ্ছা নেই সেই কমিটিটা করার। সবাই চাইতেছে, এখন এই যে করে আমাদেরও কথা হয়েছে ইলেকশনটা হলে ভালো, ইলেকশনটা হলে ভালো। ওকে, এখন এডিসি নিয়ে, আপনি এডিসির এমডিসি, এডিসি নিয়ে প্রায় সময় কিন্তু সীমাহীন দুর্নীতির অভিযোগ করেন, বিশেষ করে বামেরা এবং বিরোধীরা, বামেরা এবং কংগ্রেসেরা। জিএমপিও কিন্তু এডিসি সহ রাজ্যে সীমাহীন দুর্নীতির অভিযোগ করছে, আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবি করছে, এবং তাদের এই দাবির মধ্যে যে দাবি নিয়ে তারা রাজভবন অভিযান করছে, এটাও একটা দাবি। এডিসিতে দুর্নীতি চলছে বলে অভিযোগ করছেন ওনারা। আপনি দেখবেন এলজি রিপোর্টে সিপিএম এর পিরিয়ডে কত কোটি কোটি টাকা এখনো তাদের কোনো হিসাব নেই। আচ্ছা, সিপিএম এর পিরিয়ডে, এই রাধাচরণ বাবু তারার পিরিয়ডে তারা এডিসির উপরে অভিযোগটা আনছে। আমি বিশেষ করে বলবো তারা নিজেদের আবার জনজাতিদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে এডিসি এলাকাতে আবার সংগঠন বৃদ্ধি করার চেষ্টায় ওনারা আছেন। আপনারা দেখুন এডিসি প্রথম থেকে তারা তো এডিসি শিক্ষিতদের জন্য দাবি করে নাই, কিন্তু তারা ক্ষমতায় আসার, রাজ্যে ক্ষমতায়, এডিসিতে ক্ষমতায় আসার পর এডিসিতে একদম তছনছ করে দিয়েছে। এডিসির মধ্যে ওই যে জনজাতির মধ্যে যে বিভিন্ন সম্প্রদায়, 19 দুবার জনজাতি সম্প্রদায় আছে, তার মধ্যে বিভিন্ন সাবট্রাইব আছে, তাদের মধ্যে প্রথম থেকেই বিভাজন, বিভেদ যদি তৈরি করে থাকে সেটা হচ্ছে সিপিএম। আপনারা দেখুন প্রথম 7 শিডিউল মোতাবেক 1979-এ যখন হয়,
তখনই যে কনস্টিটিউয়েন্সি ডেলিমিটেশন, হুম আপনি দেখুন কনস্টিটিউয়েন্সি ডেলিমিটেশন হুম। তখন যা হয়েছে এখনো ঠিক সেভাবে রয়েছে, ঠিক না? আচ্ছা। 7 শিডিউলে হুম আপনি দেখুন তো 1 নম্বর দামছড়া জামপুর কনস্টিটিউয়েন্সি, হুম ওই যে আসাম থেকে চুরাইবাড়ি পার হয়ে যখন এডিসি এরিয়াটা, হুম ওই এডিসি এরিয়া থেকে আরম্ভ কইরা দামছড়া, লঙ্গাই, জামপুই, এরপরে বান্দারিমা, সীমানাপুর, আনন্দবাজার, এরপরে গসিরামপাড়া, হুম এটা হচ্ছে যে আমি যেখানে প্রতিনিধিত্ব করছি হুম। করমছড়া কনস্টিটিউয়েন্সি, যুবরাজনগর, হুম। মধুবন, হ্যাঁ, এই যে আপনি কি নগর ফানিসাগরের ওই যে হলিক্রস স্কুলটা আছে হুম। এডিসি এলাকা, হুম ওই এইগুলোও হচ্ছে ফানিসাগর সাব ডিভিশন, ধর্মনগর সাব ডিভিশন, কৈলাসহর সাব ডিভিশন, হ্যাঁ, এরপরে কুমারঘাট সাব ডিভিশন, লং ট্রাভেলি সাব ডিভিশন। কয়টা সাব ডিভিশন? 5টা সাব ডিভিশন, হুম। 3টা জেলা, হ্যাঁ, 3টা জেলা, 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে হচ্ছে করমছড়া কনস্টিটিউয়েন্সিটা। আচ্ছা। তাহলে কি করা হয়েছে আপনি দেখুন, ওইখানে সাধারণ সম্প্রদায়গুলো যেমন নাকি হালাম সম্প্রদায়, হুম নৌগাং ঠোগাং এগুলা, হুম। এই যে চন্দ্র হালামপাড়া, হুম ফানিসাগরে যে চন্দ্র হালামপাড়া আমার যে কনস্টিটিউয়েন্সি পড়ছে, আচ্ছা। জয়ঠাং, দার্লংপাড়া বাড়াও, এগুলা তো এক সাইডে করতে পারতো। হুম এরা কি করছে, তারা দুটা পার্ট করে দিল। আচ্ছা। হালাম সম্প্রদায়কে 2টা পার্টে, একটা দামছড়া জাম্পুয়ে চলে যাও, হুম। একটা করমছড়াতে চলে যাও। এরপরে আপনি দেখুন কি অপরাধটা ছিল, হুম পেচারটল আরডি ব্লকে 16টা ভিলেজ কমিটি নিয়ে হুম একটা আরডি ব্লক, হুম হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, ওইখানে পপুলেশনও আছে। কিন্তু কি করছে দেখেন, একটা পার্ট আপনার পেচারটল মার্কেট যেটা আছে, হুম আন্দারসোরা, নবীনসোরা, খরমসোরা, আর ব্রিজের এই সাইডে শান্তিপুর যেটা গেট কয়, পেচারটল গেট যেটা কয়, এখান থেকে মাছমারা টাছমারা, লালজুড়ি টালজুড়ি, ওই কাঞ্চনপুর। না, এটা এই ডিলিমিটেশনটা কেন করা ছিল, কোন স্বার্থে করা ছিল? আপনি যেটা বলছেন না, শুরুতে যে বিভাজনের জন্য না, করা হয়েছে। এখানে বিভাজন, জনজাতিদের মধ্যে বিভাজন করা, টুকরা টুকরা করা হয়েছে। কারণ এখানে হালাম সম্প্রদায়ের মধ্যে হালামদেরকে হুম পুরা মানে তারা ওয়ান সাইড করে দেওয়া হয়েছে। আপনি মানে দুটো যদি ওয়ার্ডে যদি করা হয়। এই যে আমি আরো পরে আছি, হুম আপনি দেখুন তো আজকে আমার খরমছড়া কনস্টিটিউয়েন্সির ভোটার হুম এখন 42,000, ঢাকার জেলাতে ভোটার কত? 19,000, হুম আচ্ছা। ডাবলের থেকে বেশি, বেশি, হ্যাঁ। ঠিক না? হুম আর এটা হচ্ছে একটা ছোট্ট এলাকা নিয়ে, হুম আর ওইখানে হচ্ছে 5টা সাব ডিভিশন, 7টা বিধানসভা কেন্দ্র, 3টা জেলা, আচ্ছা। ঠিক দামছড়া, কচুছড়া। এই যে আপনি দেখুন দারসই, হুম সিনিবাগান, এটা করমছড়া কনস্টিটিউয়েন্সি। আচ্ছা। আর বাকি ওই সাইডটা ওই আপনার দেখবেন ওই যে টুলকপুর থেকে আরম্ভ করে এই সাইডটা, গোলকপুরের এই সাইডটা দেখে আরম্ভ করে দ্যামদুম ট্যামদুম এগুলো নিয়ে কৈলাসহর সাব ডিভিশন, কই এইদিকে কি নাম কই নেপাল টিলা এখান থেকে, এরপরে দামছড়া, কচুছড়া, মানে আপনি বলছেন করমছড়া এলাকাটা অনেক বড়, তাহলে পরিষেবা সমস্ত এই যে দেখুন, মানে এরপরে টাকার জেলার তুলনায় আপনি করমছড়াটা বড় বললেন, সেটা প্রায় দ্বিগুণ পপুলেশনের দিক থেকে দেখতে গেলে। দ্বিগুণের থেকে তাহলে উপরে। সেখানে কি পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না? মানে সমস্যাটা আপনার কোথায় হচ্ছে? অ্যাডমিনিস্ট্রেশন সেটআপটা তো থাকতে হবে। আচ্ছা। একটা জিনিস মনে রাখবেন, হুম। আমার যেটা মনে হয়, হুম তারা প্রথম ডেলিমিটেশনের সময়ে যারা সংখ্যালঘু জনজাতি সম্প্রদায় আছে তাদেরকে বঞ্চনা করা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, এডিসিটা হচ্ছে কি, হুম 6 শিডিউল প্রভিশনটা কেন আছে? 6 শিডিউলটা চলবে, বাকি তো ডেভেলপমেন্ট ওয়ার্ক তো চলবেই, কিন্তু সবচেয়ে আমি প্রথমেই যে আপনাকে বলছিলাম যে সামাজিক অধিকার, হুম তার কাস্টমারি সিস্টেম অনুযায়ী এডিসি পরিচালিত হবে। আচ্ছা। এখন এটা যদি হয়, অ্যাকচুয়ালি আপনি দেখবেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের 6 শিডিউলের যে যেটা আছে, আপনি ওই প্যারা 2 সাব প্যারা আপনার 6, ওইখানে পরিষ্কার আছে জনজাতি সম্প্রদায়ের ট্রাইবাল অর্গানাইজেশন তাদের সাথে আলোচনার মাধ্যমে এই কনস্টিটিউয়েন্সি ডেলিমিটেশন করা। কারণ তখন তো ইলেক্টেড কোনো মেম্বার ছিল না এডিসির, ঠিক না? তাহলে কার সাথে করবে? ট্রাইবাল অর্গানাইজেশন বলতে কি, যেমন আজকে জমাতিয়া হোদা আছে, শাকমদের অর্গানাইজেশন আছে, বিভিন্ন আমাদের 19 দফা সম্প্রদায়ের বিভিন্ন অর্গানাইজেশন আছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই এই কনস্টিটিউয়েন্সি ডেলিমিটেশন হওয়ার কথা, কিন্তু তাদের কিছু করা হয় নাই। আচ্ছা। এরপরে দেখুন রাধাচরণ বাবু, বিশেষ করে রাধাচরণ বাবু, আপনি বলুন তো, খগবরক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, আমি যখন এডিসিতে মেম্বার হওয়ার পরে চিত্তদেব বর্মা ছিলেন ইএম এডুকেশন,
আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটি হয়েছে, চাকমা, মগ, হালাম এই সমস্ত মোটামুটি সবার আলাদা আলাদা সবার language। হয়েছে। তো ওইখানে গিয়ে যখন দেখি মিটিং এ খবরক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, তখন আমি প্রশ্ন তুললাম এটা কেন? আমরা তো স্টেটে যেমন আছে না খবরক এন্ড আদার্স মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টরেট আছে না, একদম। তা আমি বললাম এখানে কেন হবে? কারণ প্রাইমারি এডুকেশনটা তো বিশেষ করে এডিসি এলাকাতে এডিসির হাতে, ঠিক না? প্রাইমারি এডুকেশনটা, তাহলে পরে প্রাইমারি এডুকেশনে কোন কোন ল্যাঙ্গুয়েজটা পড়ানো হচ্ছে? চাকমা, খবরক, মগ, হালাম কুকি, কবরু হচ্ছে কি? তাহলে এখানে তো হয় খবরক এন্ড আদার্স মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট হওয়ার কথা। এটা কিন্তু রাধাচরণ বাবু তারা আমলে করছে, বুঝলেন? কিন্তু এখন এডিসি অ্যাডমিনিস্ট্রেশন মানে ককবরককে প্রাধান্য দেওয়া হয়েছে, বাকি ল্যাঙ্গুয়েজগুলোকে প্রাধান্য দেওয়া হয়নি। কারণ এখানে নামটাই ডিপার্টমেন্টের নামটাই ককবরক ডিপার্টমেন্ট, ককবরক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট। আদার্স ল্যাঙ্গুয়েজ, তাহলে আদার্স ল্যাঙ্গুয়েজ গুলো তো আপনার প্রাইমারি স্কুলে আপনার এডিসির মাধ্যমে তো পড়ানো হচ্ছে, তাহলে এই যে স্বীকৃতি দেবেন না কেন? কিন্তু বর্তমান এডিসি অ্যাডমিনিস্ট্রেশন, আমি ধন্যবাদ জানাই, তারা এখন এটা কি করেছে, খবরক এন্ড আদার্স ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট করেছে। এরপরে দেখুন তো আপনি কোথাও কি ইংলিশ লাইব্রেরি, বেঙ্গলি লাইব্রেরি আছে? লাইব্রেরি ঠিক না? তারা কি করেছে খবরক লাইব্রেরি, এই রাধাচরণ বাবু খবরক লাইব্রেরি, আচ্ছা খবরক লাইব্রেরি। এটাও ওই এডিসি অ্যাডমিনিস্ট্রেশন অবশ্য আমাদের বর্তমান যে চিফ এক্সিকিউটিভ মেম্বার খুব সুন্দর উত্তর দিয়েছেন। আমি যে কথাটা বললাম না, উনি বললেন কই ইংরেজি লাইব্রেরি, খবরক লাইব্রেরি, বাঙালি বেঙ্গলি লাইব্রেরি তো নাই। লাইব্রেরি তো লাইব্রেরি, এডিসি লাইব্রেরি তো হবে এটা। উনি কিন্তু সুন্দর উত্তর দিয়েছেন। ওকে, তাহলে আপনি বলছেন এই ডিলিমিটেশন থেকে শুরু করে ডিলিমিটেশন থেকে আরম্ভ করে আমি বলছি সবই বিভাজনের রাজনীতি করে, বিভাজন, জনজাতিদের মধ্যে বিভাজন। তাছাড়া আপনি দেখুন প্রথম অবস্থায় যে আমি সামাজিক অধিকারের কথা বলছি, দেখুন 6 শিডিউল প্রভিশনটা চলবে, সমাজ ব্যবস্থা চলবে। কারণ তখন আম্বেদকর তারা চিন্তা করলেন যে জনজাতিরা লেখাপড়ায় অনেক পিছনে, এই যে ন্যাশনাল লেভেলে যে পলিসি হবে, আইনটা হবে, তখন তারা কি করবে? এবং তখন দেখা গেল যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তখন যে জনজাতিরা আছে তাদের যে সামাজিক যে কাঠামোটা, সামাজিক আইন যেটা কাস্টমারি সিস্টেম, কাস্টমারি লতে এত সুন্দর কাজে সেটাকে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য 6 শিডিউলের প্রভিশনটা এসে। তাহলে এখন দেখুন আমার প্রশ্নটা হচ্ছে সমস্ত জনজাতির সম্প্রদায় থেকেই আপনার এডিসিতে প্রতিনিধি থাকা দরকার। আচ্ছা, এটা প্রতিনিধি থাকা দরকার। তাদের জন্য কে কথা বলবে? আচ্ছা, সেই রিজার্ভেশন কি আছে এডিসিতে? নেই তো, নেই। সব জনজাতিদের জন্য সেই রিজার্ভেশন জনজাতিদের জন্যই আছে, কিন্তু তাদের ডেলিমিটেশনে তো তার মাইনাস করা হয়েছে। তাহলে আমরা এটা করতে পারি, দেখবেন যে আমি একটু এই এডিসি প্রসঙ্গ যেহেতু আইছে এর মধ্যে আমি সেখানে আমার একটা প্রশ্ন আছে যে তাহলে এই যদি হয়, এই যদি এখন যেটা আপনি দাবি তুললেন যে রাজ্যের 19টি জনগোষ্ঠী আছে, তো এই 19টি ট্রাইবাল গোষ্ঠীর যদি সবার যদি প্রতিনিধিত্ব করতে হয় এডিসিতে, তাহলে তো এখানে কি বিভাজন হচ্ছে না? মানে এখানে কি আলাদা আলাদা করে দেখা হচ্ছে না? সবাই নিজের স্বার্থের কথাই তো বলবে, সামগ্রিকভাবে নৃগোষ্ঠীদের স্বার্থের কথাই তো ভাবা উচিত এডিসিতে। না না, এই কারণে এই বিভাজনটা তো প্রথম থেকেই সিপিএমরা করে এসেছে, কিন্তু আমরা সরকার আসার পরে আমরা কি করেছি, সমস্ত সমাজের সমাজপতি আছে না, সমাজপতি আছে, তাদেরকে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে। এবং রাজ্য সরকার বর্তমানেও তাদের কি করা হয়েছে, আমরা একটা করেছি, আপনি অবশ্যই দেখবেন, আমরা সংকল্পপত্র বিধানসভা 2023 বিধানসভা নির্বাচনের সংকল্পপত্রে ছিল, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কি করব, এই বিভিন্ন সমাজের সমাজপতিদের নিয়ে আমরা একটা অ্যাডভাইজারি বোর্ড গঠন করব। আচ্ছা, যে অ্যাডভাইজারি বোর্ড প্রত্যেকটা সমাজের ব্যাপারে, তাদের সমস্যার ব্যাপারে তারা সরকারকে অ্যাডভাইস করবে। সেই হিসাবে আমাদের মোটামুটি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, জনজাতি কল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে আমাদের এই প্রজ্ঞাভবনে আমাদের মিটিং হয়েছে, এবং সেখানে কমিটি গঠনের জন্য সবার থেকে নাম চাওয়া হয়েছে যে প্রত্যেকে আপনারা নাম দিন। এখন তখন ওই কমিটিটা যখন হবে, সমস্ত সমাজের সমাজপতি থেকে যখন হবে, তখন সিদ্ধান্ত যখন হবে না, অ্যাডভাইস, তখন সবাই উপস্থিত থাকবে। ঠিক তদ্রুপ কিন্তু এখন এডিসি অ্যাডমিনিস্ট্রেশনও
এডিসির যে প্রশাসন এখন কিন্তু সেই যে কোনো ব্যাপারে হ্যাঁ সমাজপতিদের ডাকছেন, আলোচনা করছেন সমস্যা। এবং আমি কয়েকদিন আগে ওই ওই কিছু সমাজপতির সাথে দেখা হয়েছিল, এডিসি প্রশাসন থেকে ওনারা বলেছেন যে প্রত্যেকটা সম্প্রদায়ের আপনাদের সমস্যা কি। বাবু, এটাও কিন্তু অভিযোগ আসে যে এই যে সমাজপতিদের সম্মানের কথা আপনি বলছেন এবং কমিটি গঠন করার কথা বলছেন, বা ইডিসি তো আপনারা প্রায় সময় সাজেশন নিচ্ছেন ওনাদের কাছ থেকে, বলা হয়, অভিযোগ করা হয় যে সমাজপতিরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের সাজেশন আপনাদের দেন, তাদের পরামর্শ দেন, কিন্তু তাদের পরামর্শ অনুযায়ী কোনো কাজই হয় না, তাদের পরামর্শ নেওয়াটাই সার, সেটাই শুধু না, না। করা হয় না না, কেন আমরা যে এখন শুনুন, আমরা এই যে 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, এটা কিন্তু সর্বপ্রথম রেবতী ত্রিপুরা এমপি ছিলেন। আচ্ছা, রেবতী ত্রিপুরার সভাপতিত্বে বগৎ সিং হোস্টেলে কনফারেন্স হলে ত্রিপুরা রাজ্যের সমস্ত দফার সমাজপতিদের থেকে মিটিং হয়েছিল। আচ্ছা, ওই মিটিং এ 125 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিলটা যে হবে, কিভাবে হবে, আপনাদের কোনো যদি পরামর্শ থাকে, যদি ওই অ্যাডভাইস যদি থাকে আমাদেরকে দিন। আমরা তখন নিয়েছি এবং সেই মোতাবেক আমরা প্রস্তাব আমরা রাজ্য সরকারের কাছে পেশ করেছি। আচ্ছা, এই সেই হিসাবেই রাজ্য সরকার সেটাকে অনুমোদন দিয়েছেন। ওকে, আপনি যখন 125তম সংবিধান সংশোধনী বিলের কথা উত্থাপন করলেন, তাহলে সেটাও কিন্তু একটা দাবির মধ্যে আছে জিএমপির, যে 11 তারিখ যে রাজভবন অভিযান করবে তাদেরও দাবি 125তম সংবিধান সংশোধনী বিল পাশ করানোর দাবি কিন্তু ওনারাও করছেন, এবং সেই দাবি প্রথম থেকে ওনারা করছেন যে এই বিল পাশ হচ্ছে না কেন, এটা যাতে পাশ করানো হয় দ্রুত, তার দাবি ওনারা যাই করবেন। হোক, জিতেন বাবু তাদেরকে ধন্যবাদ, এতদিন পরে ওনারা বুঝতে পারলেন সমস্যাটা। আমরা যে বিলটা তৈরি করেছি সেই বিলটা ওনারা সমর্থন করতেন। আপনি দেখুন 14ই মার্চ 2001 আদবানিজি হোম মিনিস্টার ছিলেন। আচ্ছা, উনি একটা প্রথম 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল উনি তৈরি করে 4টা রাজ্যের 6 শিডিউল, যেমন আসামে 6 শিডিউল রয়েছে, মেঘালয় রয়েছে, মিজোরামে রয়েছে, ত্রিপুরাতে, সমস্ত জায়গাতে উনি পাঠিয়েছেন। পাঠানোর পরে ওনারা কি করেছেন, 14ই মার্চ 2001 নগেন্দ্র জমাতিয়া 24শে ডিসেম্বর 2003 বিধানসভাতে উনি প্রশ্ন করেছিলেন যে কেন্দ্রীয় সরকার এডিসির অধিক ক্ষমতার জন্য কোনো বিল পাঠিয়েছে কিনা। উনি বললেন হ্যাঁ পাঠিয়েছেন। নগেনবাবু সাপ্লিমেন্টারি কোয়েকশন করলেন, এখন কোন পর্যায়ে আছে, বলছেন যে এটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। আচ্ছা, প্রায় আপনি হিসাব করুন, এই প্রায় 23 বছর 24 বছর আগের ঘটনা। এরপরে এটার কোনো ভিউজ ওনারা পাঠান নাই। আচ্ছা, এই জিতেন বাবু তখন কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলেন, উনি উত্তরটা দিয়েছিলেন। তাদের আগ্রহটা জিতেন বাবুর এখানে পরিষ্কার। এরপরে ধরুন এরপরে 2012 আরো একটা 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল এসেছে। আচ্ছা, কারণ আমি আরো ক্লিয়ার করি, সবগুলো কি একই অ্যামেন্ডমেন্ট ছিল, মানে সংশোধনী, তো সংশোধনীটা মানে যে 6 শিডিউল সংশোধনের একটা জিনিস হচ্ছে পয়েন্টগুলো কি একই ছিল, মানে 2001 বা 2001-এ কিছু প্রস্তাব আছে যে ধরুন আপনার সংবিধান হওয়ার পরে প্রথম যে এডিসির 6 শিডিউল এরিয়াতে ক্ষমতা বৃদ্ধি করছে 1995-এ কার্বি আংলং এবং ডিমা হাসাওতে 15টা দপ্তর, যেটা তো অলরেডি আম্বেদকর তারা যখন প্রথম গঠন করেন সংবিধান তখন তো যেটা আছে, এটার বাইরে এই 1995-এ কার্বি আংলং এবং ডিমা হাসাওতে আরো 15টা দপ্তর হস্তান্তর করা হয়। আচ্ছা, প্রথমে বাজপেয়ীজির নেতৃত্বে ক্ষমতা আসার পরে আদবানিজির সাথে বিভিন্ন ত্রিপুরার জনজাতির নেতৃত্ব দেখা করার পরে উনি যখন দেখলেন আরে একই 6 শিডিউল, তাহলে পরে আসামে বেশি হবে, অন্যরা পাবে না কেন, তখন উনি এই বিলটা ইয়ে করতেন। তখনই কিন্তু এই যে জিতেন বাবু তারা হ্যাঁ ওর না কোনো উত্তর দেন নাই। আচ্ছা, এরপরে 2012-তে আরো একটা বিল আছে,
ওই বিলের মধ্যে ছিল তার প্রস্তাব কি একই আছে ছিল আরো কিছু সংশোধন সংশোধন হয়েছে সংশোধন করার পরে ওইখানে ছিল কি যে এটা কি টেরিটোরিয়াল কাউন্সিল হবে না ডিস্ট্রিক্ট কাউন্সিলে থাকবে। এডিসিতেও বামফ্রন্ট, রাজ্যেও বামফ্রন্ট। এডিসি তখন চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন রঞ্জিত দেববর্মা। আচ্ছা, দেখুন 2012-তে উনি ওনার ভিউসের মধ্যে কি লিখেছেন এডিসিতে, বলছেন যে ত্রিপুরা রাজ্যের 8টা যে প্রশাসনিক জেলা, সমস্ত জেলার কিছু অংশ নিয়েই আমার এডিসি, কাজে এটা ডিস্ট্রিক্ট না হয়ে এটা টেরিটোরিয়াল কাউন্সিল হোক। আচ্ছা, ওনার কিন্তু একদম লিখিতভাবে ওনার প্রস্তাবটা উনি দিয়েছেন। তো দিবেন কোনখানে? ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার এখানে একদম ঠিক। ওই এরপরে রাজ্য সরকার কি করেছেন, বললেন না টেরিটোরিয়াল কাউন্সিল হবে না, ডিস্ট্রিক্ট কাউন্সিলে থাকবে। এই হিসাবে ওনারা ওনাদের মতামত দিয়ে পাঠিয়েছেন, 2013-তে পাঠিয়েছেন। 12-তে আসার পরে 2013-তে। এটা হচ্ছে গণতন্ত্র তারা যে বলছেন। এরপরে 2015 আমি নিজেও ছিলাম 2014, ওই কিরেন রিজিজু উনি আপনার প্রতিমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র দপ্তরে। আমরা গিয়েছিলাম ক্যাবিনেট মিনিস্টার রাজনাথ সিংজির লোকে দেখা করবো বলে। তখন ওইখানে বললো রাজনাথ সিংজি উনি বিদেশে আছেন, ভারতের বাইরে, আপনারা যদি মনে করেন রাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করো। আমরা বললাম দেখা করবো। তো তারা বললো যে নর্থ ইস্টের জন্য হোম অ্যাফেয়ার্সের ব্যাপারে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ভাবেই হাতে দায়িত্ব। আমরা দেখা করেছি, দেখা করার পর আলাপ আলোচনার মাধ্যমে বললো যে হ্যাঁ আমি তো সবাই জানি আমি নর্থ ইস্টের লোক। উনি 2015 মার্চে একটা আবার অ্যামেন্ডমেন্ট করে উনি পাঠিয়েছেন। আচ্ছা, যেমন একই সমান ক্ষমতায় যাহাতে আছে এগুলাতে, মানে সবগুলো এডিসি, বাকি 10টা যে এইভাবে যাহাতে আছে এইভাবে উনি পাঠালেন। নাম পরিবর্তন, তারপরে ওই যে দপ্তর এগুলা দেওয়া। ওনারা 2 বছর পরে 15-তে পাতানি হয়েছে, 2017-তে ওনারা ভিউজটা জানিয়েছেন। ভিউজটা কি জানিয়েছেন জানেন? ওই যে টেরিটোরিয়াল কাউন্সিল হবে না, ডিস্ট্রিক্ট কাউন্সিলে থাকবে। যেমন আপনার বোরোল্যান্ড, ডিমা হাউস, কার্বি আংলনের মতো ক্ষমতা দেওয়া হবে কিনা, নট রিলেটেড ইন ত্রিপুরা বইয়া ওনাদের মতামতটা ওনারা পাঠিয়ে দিয়েছে। এই জিতেন বাবু তারা। আচ্ছা, নট রিলেটেড ইন ত্রিপুরা, নট রিলেটেড ইন ত্রিপুরা লোকের সম্পর্কের সঙ্গে এই যে সম্পর্ক নাই। আচ্ছা, ওনারা পাঠালেন। এরপরে 2019 আমরা সরকারে আসার পরে আমরা আবার কেন্দ্রের সাথে যোগাযোগ করে আমরা বললাম যে এই যে ভিউজটা পাঠানো হয়েছে ত্রিপুরা থেকে, এখানে তো আমাদের কিছুই নাই। এরপরে 2019-এ এই যে 125th শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল আবার পাঠানো হয়েছে, রাজ্যসভায় পেশ হয় তখন। তারপর এটা আমাদের এখানে পাঠানো হয়েছে এবং আমরা এটা সুন্দরভাবে এখানে, তার জন্য তাদের ধন্যবাদ। এতদিন পরে 2021 সালে আমরা দেখেছি, আমাদের স্মৃতিতে যতটুকু আছে, 21 সালে খুব সম্ভবত জুলাই মাসে কোন একটি তারিখে, 23 জুলাই, সেখানে জিতেন চৌধুরী, রাধাচরণ দেববর্মা ওনারা কিন্তু রাস্তায় নেমে এই বিলের 2021 সালের কথা বলছি, এই বিলের সমর্থনে এবং এই বিল যেন পাশ হয়, সংসদের বাদল অধিবেশনে যেন পাশ হয় তার দাবি করছিলেন এবং সেই দাবি এখনো ওনারা করছেন। এবং ওনারা যে বক্তব্য রেখেছেন যে আইপিএফটি এবং তিপ্রামথা বিশেষ করে এতদিন যে এই বিলের বিরোধিতা করেছে এবং বা 125th অ্যামেন্ডমেন্টটা সংশোধনের বিরোধিতা করেছে এবং তারা কিন্তু এতদিন ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু এখন এই বিলের গুরুত্ব বুঝতে পারছে এবং তার জন্য তিপ্রামথাও কিন্তু এই বিলের সমর্থন করছে। এখন আপনাদের অবস্থান কি? আপনারা এই বিল এনেছিলেন, আপনারা কি চাইছেন? মানে বিমলবাবু, যে বিলটা পাস হোক। দেখুন, আমি তো 6 শিডিউল দাবির মাধ্যমে আমি রাজনীতিতে আসা। 6 শিডিউল হওয়ার আগ থেকে তো আমি রাজনীতিতে আছি এবং পর্যায়ক্রমে এখনো আছি রাজনীতিতে। এটা নিয়ে বিশেষ করে আমি চর্চা করি। তখন আমি দেখলাম যে বারবার কেন এটা, কিন্তু ওই জায়গাতে আমার একটা খটকা লাগে। যেমন ধরুন টেকনিক্যাল যে প্রবলেমগুলো এখন এই যে ভিলেজ কমিটির কথা বলছেন না, ভিলেজ কমিটি না এডিসি না স্টেট। আচ্ছা, কারণ একটা জিনিস আছে, পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন যে আইনগুলো আছে এখানে সরাসরি আপনি 6 শিডিউল এরিয়াতে কার্যকর হবে না। এটা কিন্তু একটা পলিসি করেই এটা চলছে। আচ্ছা, ঠিক না? এখন এই প্রবলেমটা সমাধানের জন্য হলো কি ওই 125th অ্যামেন্ডমেন্ট। কি কারণে? দেখুন, আজকে ওই ধরুন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা
হুম, এডিসিটা নেই। হুম। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আমরা যখন দেখি, গ্রাম পঞ্চায়েত, ব্লক পর্যায়ে পঞ্চায়েত কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যে এটা তো হবে না, লোকসভায় তো খুব সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন বোধহয়, খুব সম্ভবত এটা। না না, আপনি দেখুন, হ্যাঁ। ব্যাপারটা আমি বলি, আপনার হবু তো হবে না, কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত, ব্লক পর্যায়ে পঞ্চায়েত সমিতি, জেলা পর্যায়ে জেলা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, তাদের নিয়ে কি হয়, ডিএম এর নেতৃত্বে পরিকল্পনা কমিটি থাকে, প্ল্যানিং কমিটি থাকে না, প্ল্যানিং কমিটি থাকে। মানে গ্রাম স্তর থেকে পরিকল্পনা তৈরি করবে, তারপরে এটাতে দৈর্য করবে। কিন্তু এডিসির প্রবলেমটা, এডিসির বর্তমানে যে 587টা ভিলেজ কমিটি আছে, তার পরিকল্পনা কিভাবে তৈরি হবে, তার তো প্রতিনিধি নেই ওইখানে জেলা পর্যায়ে। এমন ধরুন আপনার প্রায় এতদিন কারা করছে পরিকল্পনা? তারা পরিকল্পনা ছাড়া আচ্ছা, মানে এতদিন ভিলেজ কমিটি নির্বাচন পরিকল্পনা ছাড়া? এখন ওই যে বিএসসি চেয়ারম্যান আছে না, আচ্ছা, বিএসসি চেয়ারম্যান উনি যান মিটিং এ যান, ডাকে, ওই মিটিং এ গেলে একমাত্র উনিই প্রতিনিধি। আমরা যে এমডিসি আছে আমরাও প্রতিনিধি না। আচ্ছা, যারা নাকি বিএসসি চেয়ারম্যান আছে ওরাই প্রতিনিধিত্ব করে। যেমন ধরুন আমার কনস্টিটিউয়েন্সিতে এই যে আপনার গৌরনগর ব্লকে 3টা এডিসি ভিলেজ কমিটি আছে। আচ্ছা, 3টা এডিসি ভিলেজ কমিটি, তার দায়িত্বটা কে নেবে? তারা তো 5টা ভিলেজ কমিটি না থাকলে একটা আপনার ব্লক অ্যাডভাইজারি কমিটি হয় না। ঠিক তদ্রুপ পানিসাগরের অবস্থা, ঠিক তদ্রুপ যুবরাজনগরের অবস্থা, আমারই কনস্টিটিউয়েন্সি আন্ডারে তাদের কেউ গার্জেন ছাড়া, অভিভাবক নাই। আচ্ছা। তো এই কারণেই আমরা দেখেন, আমরা অনেক কিছু চিন্তা করছি যে কি করা যায়। তাহলে আমরা টেরিটরি কাউন্সিল, এই যে টেরিটরিয়াল কাউন্সিলের একটা পরিকল্পনা পরিষদ থাকবে, নিজস্ব পরিকল্পনা পরিষদ থাকবে, সেটা রাজ্যের পাঠাবে তার পরিকল্পনাটা। সেখানে কে থাকবে? এই যে আপনার এই জোনাল সাব জোনাল যে চেয়ারম্যান থাকবেন বা এমডিসিরা থাকবেন, তারা থাকবেন ওইখানে মেম্বার, তারা ওইখানে পরিকল্পনা করে যাতে দিতে পারে। যার কারণে এখন অনেক কিছু প্রবলেম। এই সমাধানটা যদি হয়ে যায় তাহলে তো আমরা এখানে ওর মাধ্যমে আমরা সরাসরি টাকা পাইতেছি। যেমন এতদিন ধরেন আপনার এই যে 15 ফিনান্স কমিশনের আগে 14 ফিনান্স কমিশন পর্যন্ত এডিসি টাকা পেত না, ফিনান্স কমিশনের, অর্থ কমিশনের টাকা দিত না। আমরা যখন এখানে কেন্দ্রের সাথে আলাপ আলোচনা করার পরে 15 ফিনান্স কমিশনে তখন এডিসি টাকা বরাদ্দ দেওয়া। ওকে, এখন তাহলে আপনাদের অবস্থানটা কোন জায়গায়? আপনারা টেরিটরিয়াল কাউন্সিল চাইছেন এডিসি? আমরা তো 125, আমরাই তো যে করে পাঠিয়েছি। তাহলে এখানে তো বিরোধীরা আপনারা একই জায়গায় সহমত পোষণ করছেন। এটাই আমি ধন্যবাদ জানাই। এতদিন পর্যন্ত তারা এটাতে অনুভব করতে পারেন নাই। এই যে বলছেন না আপনি সমাজপরিদের, এটা কিন্তু বিজেপি প্রথম এমপি রেবতী ত্রিপুরার সভাপতিত্বে ভগৎ সিং যে কনফারেন্স হলে আমরা এটা মিটিং বসে, এবং সেই মিটিং এর মধ্যেই আমাদের এই সিদ্ধান্তটা। আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে সমস্ত সমাজপতিদের নিয়ে আমরা যে আলোচনার মাধ্যমে যা প্রস্তাব আমরা দিয়েছি সেই প্রস্তাব রাজ্যের ক্যাবিনেট অনুমোদন করেছে। ওকে, একটা অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসছে। ককবরক ভাষার কথা আপনি বলছিলেন, এবং আপনি বলছিলেন ডিলিমিটেশন এবং এই যে বিভিন্নভাবে ভাষার ব্যাপারটা, ককবরক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইনরিটি ল্যাঙ্গুয়েজ বলে যে ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, এখানে একটা বিভাজন সৃষ্টি হয়েছে। ককবরক ভাষাকে 8ম তহসিলে অন্তর্ভুক্ত করতে হবে, এটাও একটা দাবি জিএমপি, আর করা উচিত কিনা? আমরাও চাই, আমাদের দাবিও আছে। আমাদের দাবিও আছে ককবরকটারে ওই 8ম তহসিলে অন্তর্ভুক্ত করা হোক, এবং ককবরকটা শুধু ককবরক না, অন্যান্য ভাষাভাষী যে গোষ্ঠীগুলো যেগুলো আছে সবাই যাতে এটারে আরো। ককবরক নিয়ে যখন কথা উঠেছে, একটা মতামত আপনারও চাইবো। প্রত্যেকবার আমরা যখন বোর্ড পরীক্ষা আসে তখন ককবরক ভাষার লিপি নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়, যেটা গতবারও ছিল। গতবার তো আমরা স্ট্রাইকও দেখেছি, ছাত্র সংগঠন স্ট্রাইকও ডেকেছিল। এবারও যেটা হচ্ছে যে যারা ককবরক রোমান হরফে যারা ককবরক পড়াশোনা করেছে তাদের প্রশ্নপত্র যদি বাংলা হরফে ককবরক পায় তাহলে কি করে তারা পরীক্ষা দেবে? এবং সেটা যেটা টিবিএসসি থেকে বলা হচ্ছে যে বাংলা হরফেই প্রশ্নপত্র এতদিন যে ছাপা হয়েছে তা ছাপা হবে। এই বিতর্কটা অবসানটা কোথায়? আমি এই বিতর্কের মধ্যে আমি যাব না, কারণ আমি যেহেতু নন ককবরক, ঠিক না? আমি একটাই যে করি, রাজনীতির জায়গাতে থাকবে, যারা ভাষাবিদ তারাই এটা ঠিক করা দরকার। আচ্ছা, রাজনীতির নেতৃত্ব, পলিটিক্যাল লিডার আর জনপ্রতিনিধি হলে যে ভাষাবিদ হবে তা তো নয়। যারা ভাষাবিদ, ভাষা নিয়ে চর্চা করেন, ওনারাই এটা ঠিক করলে ভালো।
আপনার মনে হয় ককবরক ভাষার লিপি বিতর্কটার অবসান হওয়া উচিত? কারণ হ্যাঁ, বিশেষ অবসান করে হওয়া দরকার। ছাত্রছাত্রীরা বিপাকে পড়েন এটা নিয়ে। এটা অবসান হওয়া দরকার। কারণ এই যে এটা যদি অবসান না হয় তাহলে অষ্টম তফসিল কই আর যাই কই এটা ঝুলন্ত অবস্থায় থাকবে না। একদম। আর শেষ প্রশ্ন, আজকের দিনে মাধববাড়িতে সিএবি এর বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন একজন। সেই আইন পাশ হয়ে গেছে, এখন সিএ বাতিলের দাবি, এখনো বাতিলের দাবি করছে এবং এটাও একটা দাবি জিএমপির থাকবে। বিল তো হয়ে গেছে, কি মনে করেন? আমরা সিএ টু 6 শিডিউল এরিয়াতে হবে না। আচ্ছা, যেখানে 6 শিডিউল এরিয়া সেখানে কার্যকর হবে না। এখানে তো কার্যকর হবে না। আচ্ছা, তার জন্য আপনারা সেটা নিয়ে চিন্তিত নয়? না, আমরা চিন্তিত না। অসংখ্য ধন্যবাদ বিমল বাবু আজ সঙ্গে থাকার জন্য। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানালেন আপনি আজ। অবশ্যই যে বিভিন্ন যে অভিযোগগুলো আপনাদের দিকে মাঝে মধ্যেই তীর ছোড়া হয় সেইগুলো খণ্ডন করলেন আপনি। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার আপনাকে। দর্শক বন্ধুরা, সিপিএম এবং কংগ্রেস রাজ্যের জনজাতিদের জন্য কোনোদিন কোনো ধরনের চিন্তা ভাবনা করেনি এবং 2018 সাল থেকে রাজ্যের জনজাতিদের আশাতীত উন্নতি হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন জনজাতি মোর্চার সহসভাপতি বিদ্যুৎ দেববর্মা। উনি আরো বলেন, গণমুক্তি পরিষদের রাজভবন অভিযান নিরর্থক, অন্তঃসত্ত্বা সার শূন্য। তবে 2019 সালের 6 ফেব্রুয়ারি রাজ্যসভায় সংবিধানের 125তম সংশোধনী বিল পেশ করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিলটি অর্থ কমিশন এবং ষষ্ঠ তফসিল সম্পর্কিত বিধানগুলিকে সংশোধন করে। বর্তমানে নৃগোষ্ঠীদের উন্নয়নে সেই বিলের দাবি আরো জোরালো করছে বিভিন্ন রাজনৈতিক দল। এখন দেখার সেই বিল সহসা পাশ হয় কিনা, সেদিকে নজর রাখছি আমরা। আর সব খবরের জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।